This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলা স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে আত্রি। এবার একটু গরু পাচার মামলার দিকে নজর রাখা যাক, কারণ সেখানে বিনয় মিশ্র নামটা বারবার শুনেছেন, তিনি কিন্তু আরো বিপাকে পড়েছেন। বিদেশে পলাতক অভিষেক ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে গ্রেপ্তার করতে এবার তৎপর সিবিআই। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেছে সিবিআই। সেক্ষেত্রে কোন পদ্ধতিতে তাকে গ্রেপ্তার করা হবে, কারণ সে বিদেশে পালিয়ে রয়েছে বিনয় মিশ্র। গরু পাচার মামলায় প্রথম থেকেই তার নাম শোনা গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রিয়, তোমার কাছে কি আপডেট রয়েছে সিবিআই সূত্র মারফত? প্রথমে শর্মিষ্ঠা, তোমাকে যে বিষয়টা বলবো যে এই বিনয় মিশ্রর নামে কিন্তু ইন্টারপোলের মাধ্যমে এর আগে লুকআউট নোটিশও জারি হয়েছিল। আর সেই বিনয় মিশ্র যে দীর্ঘ প্রায় 6 বছরের কাছাকাছি সময় ধরে পলাতক অবস্থায় রয়েছে গরু পাচার মামলায়, সেই বিনয় মিশ্রকে এবার গ্রেপ্তার করতে আরও তৎপর হয়েছে সিবিআই। আর সেই মর্মে সিবিআইয়ের তরফ থেকে দিল্লির রাউজ এভিনিউ কোর্টের থাকা যে সিবিআইয়ের বিশেষ আদালত রয়েছে সেখানে বিনয় মিশ্রর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন জানানো হয়েছে। ফিজিউটিভ অ্যাকিউজড, এই যে নির্দিষ্টভাবে ফিজিউটিভ অ্যাকিউজড এই বিষয়টা উল্লেখ করে তার বিরুদ্ধে যাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় সেই আবেদন করা হয়েছে। আর এই ফিজিউটিভ অ্যাকিউজড কাদের বলা হয়? যারা কোনো দুর্নীতি বা কোনো অভিযোগে অভিযুক্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন তাদেরকেই কিন্তু ফিজিউটিভ অ্যাকিউজড এই বিষয়টা উল্লেখ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন জানানো হয়। এবং নির্দিষ্টভাবে সেই আবেদনে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে আগামী 13 তারিখে এই মামলার শুনানি রয়েছে। এবং সেক্ষেত্রে তোমাকে যে বিষয়টা বলবো, কোনো খবর রয়েছে যে বিনয় মিশ্র কোথায় থাকতে পারে এবং তাকে কোন পদ্ধতিতে গ্রেপ্তার করা হতে পারে? কারণ বিদেশে থাকলে তো বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই বিষয়ে সংক্রান্ত কোনো আপডেট রয়েছে না? এখন সবার প্রথমে আবেদন, তারপর তোড়জোড় শুরু হবে। দেখো, গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জারি হয়েছে এবং সেই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হলে তারপরে কিন্তু সেক্ষেত্রে সিবিআই যেহেতু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তারা অন্য কোনো এজেন্সির সহযোগিতা নিয়ে তাদের যে করণীয় বা পদক্ষেপ নেওয়া সেটা তারা নেবেন। আর কোথায় রয়েছেন সে বিষয়টা যদি জানতে হয় তাহলে এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে 2020 সালে যখন এই গরু পাচার মামলা তদন্ত শুরু হয়, সেই 2020 সেপ্টেম্বর মাস থেকে কিন্তু বিনয় মিশ্র গা ঢাকা দেন। কিন্তু গা ঢাকা দিয়ে তিনি দেশের বাইরে শুধু চলে গিয়েছেন এমনটা নয়, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ রাষ্ট্র যার নাম ভানাটু, এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি সেই ভানাটু দ্বীপে গিয়ে সেখানে গিয়ে সে আশ্রয় নেয়, বসবাস শুরু করে, এমনকি সেখানকার নাগরিকত্ব এবং পাসপোর্ট তৈরি করে ফেলে সে। এবং সেক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র মারফত, এই নাগরিকত্ব বা পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে বিনয় মিশ্র তিনি নিজের এই যে আসল নাম সেটা কিন্তু ব্যবহার করেননি, অন্য কোনো নাম নিয়েই কিন্তু এই নাগরিকত্ব বা পাসপোর্ট তৈরি করেন। এমনকি ভারতের বিদেশ মন্ত্রকের কাছেও তিনি সেই তথ্য পাঠিয়ে দিয়েছেন। আর সেই জায়গা থেকে যদি সত্যি ভানুয়াতুতে বিনয় মিশ্র থাকে তাকে সেখান থেকে কিভাবে ফিরিয়ে আনা হবে সেই দিকে তো অবশ্যই নজর থাকছে। তবে আজ আবেদন করা হচ্ছে সিবিআই এর পক্ষ থেকে, তাকে গ্রেপ্তার করতে হবে, একটা তৎপরতা শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ সুপ্রিয়। এবার আরো একটা তদন্তের দিকে নজর রাখবো। সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, তাকে আজকে আবার ডেকে পাঠানো হয়েছে ভবানী ভবনে। 11টা নাগাদ তিনি ঢুকেছেন সিআইডির ভবানী ভবনে, তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আমরা জানবো আরো বিস্তারিতভাবে কি আপডেট আছে। আমাদের সঙ্গে সুশোভন, আমাদের প্রতিনিধি সরাসরি আছেন। সুশোভন, কোনো আপডেট? দেখো, 11টার সময় দিয়ে তার যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ ভবানী ভবনের সিআইডি এসওজি টিম তারা কিন্তু করছেন। খুব স্বাভাবিকভাবেই কিন্তু যে অভিযোগ উঠে আসে সেই অভিযোগে কিন্তু সুজয় হাজরা, প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার নাম উঠে আসে। একজন ব্যক্তি তিনি অভিযোগ করেন ডেবরা থানায় যে 12 জন চাকরি প্রার্থী থেকে 12 লক্ষ টাকা নেওয়া হয়। তারপর সেই 12 লক্ষ টাকা নেওয়ার পর তাদের খাদ্য ভবন, বিকাশ ভবন দেখানো হয়। তারপর আরও 12 লক্ষ টাকা তাদের থেকে চাওয়া হয়। আর সেখানেই কিন্তু বলা হয় যে সুজয় হাজরা তিনি নিজে 2 লক্ষ টাকা রেখে তারপর কিন্তু বলে যে আরও বেশ কিছু টাকা লাগবে, এগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অর্থসহায়ক সুমিত রায়ের কাছে যাবে এবং তারপরে কিন্তু চাকরি পাওয়া যাবে। একটি নিয়োগপত্র দেওয়া হয়, যে নিয়োগপত্র ভুয়ো। যখন এগুলো বোঝা যায় তখনই অভিযোগ দায়ের হয় এবং পুলিশ তদন্ত করা শুরু করে। তদন্ত করতে গিয়ে সুজয় হাজরা, যাকে আগেই শালবনী থানা গ্রেপ্তার করেছিল জমি কেলেঙ্কারি মামলায়, সেখানে সোন অ্যারেস্ট করা হয় এই ডেবরার থানার অভিযোগের ভিত্তিতে। এবং তারপর কিন্তু সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ হয়েছে
সুমিত রায় তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল। বর্তমানে যা জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, একেবারে সেই সুজয় জিজ্ঞাসাবাদের দিকে আমাদের নজর থাকছে, কারণ শনিবার 10 ঘন্টা, রবিবার প্রায় 8 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয়েছে একাধিক মামলায়। এবার এই দুর্নীতি, জমি দুর্নীতি, চাকরি দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ ঠিক কখন শেষ হয়, কি উঠে আসছে জানবো পরে। পরপর 3 দিন ভবানী ভবনে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, পিএ সুমিত রায়। রক্ষা কবচ শেষের দিনে আবার রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। নতুন 4টে মামলা, সেই মামলাতে রক্ষা কবচ চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। সুমিতের আইনজীবীর আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার সঙ্গে একসঙ্গে শোনা হোক, তবে বিচারপতি বলেছেন আলাদা করে শোনা হবে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, ঠিক রক্ষা কবচ শেষ হচ্ছে সেই দিনই আবার আবেদন করা হয়েছে, কি বলা হয়েছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন এই মামলাটাকে একসঙ্গে শুনবেন না বিচারপতি? হ্যাঁ দেখো, 4টে নতুন এফআইআর যেগুলি এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, সেই এফআইআর এর যদি জিজ্ঞাসাবাদ হয় তাহলে সেক্ষেত্রে সুমিত রায় রক্ষা কবচ প্রয়োজন রয়েছে, তাকে যাতে কোনো রকম ভাবেই গ্রেফতার না করা হয়, এটাই আর্জি ছিল। আর সেক্ষেত্রে আগামীকাল এই মামলা লিস্টিং এ রয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাও একই বিচারপতি অর্থাৎ বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রয়েছে, যাতে দুটি মামলাই একসঙ্গে শোনা হয়। যেহেতু সম্ভবত যারা আইনজীবী থাকবেন তারা দুটি মামলাতেই অ্যাপিয়ারেন্স করছেন, সেই হিসেবেই এই আর্জি জানানো হয়। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য সেটি খারিজ করে দেন, তার বক্তব্য আলাদা আলাদা করে মামলা তিনি শুনবেন। সেক্ষেত্রে সুমিতকে দুটি মামলার ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ চলছে তার, বাকি 4টের ক্ষেত্রে খবর দেয় কিন্তু সেটা আগামীকাল সিদ্ধান্ত হতে পারে। ধন্যবাদ। ও তো টিএমসি করতো, টিএমসির লোক, আর যত কিছু অপকর্ম হয়েছে সব জায়গায় তার নাম শোনা যাচ্ছে। বাকি তদন্তে যা হবে সেটা মেনে নেবে সবাই। তো ওর পিওর বাড়িতেই তো যাবে, কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, আর কোথায় কোথায় যেত, সে সব বেরোবে। এখানকার পুলিশ বলবে, সিআইডি বলবে, ইডি বলবে, সিবিআই বলবে কোথায় কে গেলেন। আমরা তার পুলিশ না, তা বুঝে নিন এবার কে কোথায় গেলেন, কি করলেন। 2 দিয়ে 4 না হয় 2 দিয়ে 5 হচ্ছে বাংলায়। কতটা করিতকর্মা সিআইডি, ইডি, সিবিআই। দেখুন, ইচ্ছা মতো গেল, ইচ্ছা মতো এলো, সবাই দেখলো, কেউ কিছু করতে পারলো না, এটাই তো ঘটনা। এটা নিশ্চয়ই আমরা খোঁজ নেব। দেখুন, আর অভিযোগ থাকা, এবার কেউ যদি আমার কাছে আচমকা আমার কোনো পরিচিত আসেন যে আমি ওই জায়গাটা যাব, তাহলে যদি আমার গাড়িটা ব্যবহার করতে দিই, তার মধ্যেই একটা বিরাট লিঙ্ক আছে কোনো অভিযোগ দোষ বলে প্রমাণিত হওয়ার আগে, সেটা ভাবার কোনো কারণ নেই। না, তৃণমূল কংগ্রেসের কোনো নেতার বাড়িতে তার কোনো পরিচিত বা তার কোনো সচিব ঢোকা, সেটা তো কোনো অপরাধ হতে পারে না। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগটা তো আগে প্রমাণ করতে হবে। তো কেউ যদি, আচ্ছা এটা কোনো কাজের কথা হলো, কাউকে একটা অভিযুক্ত করে দেওয়া হলো, ফলে সে তার কোনো চেনা তার সঙ্গে কোনো কথা বলবে না, বা তার দরকারে সে পাশে থাকবে না, এটা কোনো কাজের কথা হলো নাকি? পরপর 3 দিন সিআইডি জেরার মুখে সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। এদিকে সুমিত রায়ের সাকরেত কিন্তু ইতিমধ্যে পুলিশের জানে। ঘনিষ্ঠ বৈদ্যনাথ মিশ্রকে গ্রেপ্তার করেছে মহেশতলা থানার পুলিশ। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক, সঙ্গে রয়েছেন সৌভিক। এই বৈদ্যনাথ যে শুধুমাত্র সুমিত রায়ের ঘনিষ্ঠ তা নয়, তিনি অনেকেরই ঘনিষ্ঠ, যারা একসময় ডায়মন্ড হারবারটাকে চালাতেন বলা হয়। একদমই তাই। দেখো, এই যিনি অ্যারেস্ট হয়েছেন বৈদ্যনাথ মিশ্র, তিনি যেমন সুমিত রায়ের ঘনিষ্ঠ, ঠিক সেরকম দক্ষিণ 24 পরগনার তৎকালীন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থাকার সময়, সেই সময় অ্যাডিশনাল জোনাল মিঠুন কুমার দে অর্থাৎ পুলিশ যিনি আধিকারিক ছিলেন, তারও ঘনিষ্ঠ কিন্তু। এবং আজকে কিন্তু একটি এই মিঠুন কুমার দের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। তাকেও যেরকম তলব করা হয়েছিল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার জেলা পুলিশের সদর দপ্তরে, ঠিক সেরকমই গতকাল রাত্রির বেলায় এই বৈদ্যনাথ মিশ্রকেও কিন্তু অ্যারেস্ট করা হয়। বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু অভিযোগ, যেমন তার বিরুদ্ধে হুমকির অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে তোলার অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু গতকাল রাত্রির বেলায় পুলিশ, মহেশতলা থানার পুলিশ, একাধিক অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক ধন্যবাদ।
সুমিত রায়ের ঘনিষ্ঠ পুলিশের জালে এবার আরো ঘনিষ্ঠ যারা আবার টুলু মণ্ডলের ঘনিষ্ঠ, তারা এবার কিভাবে নজরদারির আওতায় চলে এসেছে দেখুন। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে তল্লাশি চলছে তাদের বাড়িতে। ভেদিয়ার কাটাটিকুড়ি গ্রামে ইডি আর এসটিএফ এর যৌথ হানা। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মুর্শিদ কালাম মণ্ডল ওরফে কাজলের বাড়িতে তল্লাশি যৌথ বাহিনীর। মনোতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি মনোতোষ। টুলু মণ্ডলের যারা সাগরেদ বা ঘনিষ্ঠ তাদের বাড়িতে এবার অভিযান চলছে, কি কি উঠে এসেছে, কি কি জানা যাচ্ছে? দেখো, পূর্ব বর্ধমানের আউশ গ্রামের কাটাটিকুড়ি গ্রাম, এই কাটাটি গ্রামেই টুলু মণ্ডলের আত্মীয় এবং তার যে ঘনিষ্ঠ থানা চলছে বলে আমরা যোগাযোগের চেষ্টা করছি। ইতিমধ্যেই যে খবর বাজেয়াপ্ত করা হয়েছে টুলুর যে 220 কোটির সম্পত্তি, টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সোনা টাকা মিলিয়ে প্রায় 50 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আরও কিছু সম্পত্তি এই বিভিন্ন সাগরেদদের কাছে আছে কিনা, তাদের বাড়িতে কত সম্পত্তি বা নগদ মজুত আছে, এইসবের খোঁজেই এই তল্লাশি চলছে যৌথ বাহিনীর। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মুর্শিদ কালামের বাড়িতে অভিযান চলছে। মোজাম্মেল হক মণ্ডল নামে আরো এক পাথর ব্যবসায়ীর বাড়িতে অভিযান। মনোতোষ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আরো বিস্তারিতভাবে। মনোতোষ, আর কি চলছে, কি কি উদ্ধার হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি চলছে এবং মুর্শিদ কালাম মণ্ডল ওরফে কাজল ইনি হচ্ছেন মণ্ডলের আত্মীয়। ঠিক তার পাশাপাশি আরেকজন পাথর ব্যবসায়ী মোজাম্মেল হক মণ্ডল, তার বাড়িতে কিন্তু তল্লাশি চলছে। তবে এই তল্লাশির সঙ্গে টুলু মণ্ডলের কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত যারা তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা, তারা কিন্তু এখনো পর্যন্ত কিছু জানাচ্ছি এবং ঘিরে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। এবং গোটা ঘটনাটাই কিন্তু স্থানীয় মানুষজন, যারা গ্রামের মানুষজন, তারা কিন্তু হতচকিত হয়েছে, কারণ সকাল থেকে কিন্তু যারা পুলিশের আধিকারিক তারা ওখানে তল্লাশি চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত তল্লাশিতে কি পাওয়া গেছে সেটা কিন্তু এখনো পুলিশের তরফে জানানো হয়নি। ধন্যবাদ মনোতোষ। মুখ্যমন্ত্রী এবার শুনুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 31শে জুলাই নবান্নে টুলু মণ্ডলের এই সম্পত্তি নিয়ে কি বলেছিলেন শুনুন। নিকনেম টুলু মণ্ডল, উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস। কৃষক শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে বামেদের কর্মসূচি ঘিরে রীতিমতো ধুন্ধুমার। চুঁচুড়ার ঘড়ির মোড়ে পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের ধস্তাধস্তির ছবি আপনাদেরকে দেখাবো। বামেদের আজ কর্মসূচি ছিল, নির্ধারিত কর্মসূচি ছিল, সে কারণে পুলিশও সেখানে মোতায়েন ছিল। সেখানে আমরা দেখছি চুঁচুড়ার ঘড়ির মোড়ে পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি হয়। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে, আর আমাদের যা দাবি আছে সে দাবি নিয়ে যার আন্দোলন চলছে সে আন্দোলন চলবে। কি কি মানে আপনারা দাবি চাইছেন? আমাদের শ্রম কোড বাতিল করতে হবে, যে কালা আইন এনেছে শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে। কৃষক বিরোধী কৃষি বিল বাতিল করেছিল, কিন্তু কৃষকরা আজ অব্দি ফসলের যে ন্যূনতম সহায়ক মূল্য আজ অব্দি কৃষকরা পাচ্ছে না। আমাদের গায়ের গরিব ক্ষেত মজুররা, শ্রমজীবী মানুষরা 100 দিনের কাজ
এই বিজেপির সরকার, তারা বলেছিল তৃণমূল চুরি করেছে বলে 5 বছর কাজ করেনি, অথচ সরকারে আসার পরে আজও কাজ চালু করছে না। সামাজিক সুরক্ষা প্রকল্পে বহু গরিব মানুষ বঞ্চিত হচ্ছে, তাদেরকে সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে না। ট্রাইব্যুনালে 27 লক্ষ বৈধ ভোটার, তাদেরকে আজ অবধি তাদের মীমাংসা হয়নি, ফাইসালা হয়নি, এখনো ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের অবিলম্বে এই বৈধ ভোটারদের মীমাংসা করে তাদের নথিভুক্ত করতে হবে ভোটার লিস্টে। এই সমস্ত আসলে আইন মানার কথা বলতে এসেছি আমরা, সরকার আইন মানছে না, সরকারকে আইন মানতে বলতে এসেছি। তাই পুলিশের গাত্রদাহ, সরকার পুলিশকে দিয়ে অন্যায়ভাবে আক্রমণ করাচ্ছে আমাদের কমরেডদের উপরে। তবে শুধুমাত্র চুঁচুড়ায় নয়, রাজ্যের একাধিক জায়গাতেও আজ এই কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিতে এক এক জায়গায় এক এক রকম পরিস্থিতি আমরা দেখলাম। চুঁচুড়ার গড়ির মোড়ে ছবি আপনাদের যেমন দেখাচ্ছি, বাম কর্মী সমর্থকদের সঙ্গে সেখানে রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। আর বাঁকুড়ায় যদি আমরা দেখি, সেখানে পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিক্ষোভকারীরা। বাঁকুড়া শহরেও এই অভিযান ছিল, বামেদের অভিযান ছিল। কৃষক, ক্ষেত মজুর, জেলা শাসক দপ্তর অভিযান ঘিরে বাঁকুড়ায় ধুন্ধুমার পরিস্থিতি। রাজ্যে একটা সরকার চলছে, অপরিকল্পিতভাবে সরকার চালাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার মানে যেটা আগে ছিল, সেটা এখন অন্নপূর্ণা যোজনার নাম দিয়ে ভোটের আগে প্রতিশ্রুতি দিল শুভেন্দু অধিকারী যে 3000 টাকা করে জুন মাস থেকে পাওয়া যাবে। কেউ পেল না। এরকম পশ্চিমবাংলায় চলতে পারে না। আজকে ব্যারিকেড ভেঙেছি, কালকে সরকারকে ভাঙবো। এই সরকারের পতন অনিবার্য, 5 বছর এই সরকারকে চলতে হবে না, কারণ এরা যেভাবে দুর্নীতি শুরু করেছে কেন্দ্র সহ রাজ্যে, এদের পতন একদিন অনিবার্য হবে। 15 দফা দাবিকে সামনে রেখে কৃষক, ক্ষেতমজুর সহ বিভিন্ন বামপন্থী সংগঠনের যে জেলা শাসক দপ্তরের অভিযান, সেই দপ্তরের অভিযানকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি বাঁকুড়া জেলা শাসক দপ্তর চত্বর। বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের বাইরেই আগে থেকেই পুলিশ ব্যারিকেড করে রেখেছিল এবং সেই ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এই মুহূর্তে একেবারে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছে গিয়েছেন এবং দেখাই যাচ্ছে যে পুলিশ জেলা শাসকের দপ্তরের বাইরের দ্বিতীয় যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে বিক্ষোভকারীরা এই মুহূর্তে কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছেন এবং তারা জেলা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করছেন। বিক্ষোভকারীদের যেটা দাবি, তাদের যে 15 দফা দাবি সামনে রয়েছে, সেই 15 দফা দাবিকে সামনে রেখে তারা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে তারা তাদের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু সেই দাবি কোনোভাবে পূরণ করা হচ্ছিল না এবং সেই কারণেই তারা জেলা শাসকের দপ্তরের অভিযানের ডাক দেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই জেলা শাসকের দপ্তর অভিযানকে কেন্দ্র করে এই মুহূর্তে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি বলা চলে বাঁকুড়া জেলা শাসক দপ্তর চত্বর। এই মুহূর্তে পুলিশের যে দ্বিতীয় ব্যারিকেড রয়েছে, সেই দ্বিতীয় ব্যারিকেডের সামনে পুলিশ কার্যত বিক্ষোভকারীদের আটকে দিয়েছে এবং প্রথম যে ব্যারিকেড, সেই ব্যারিকেড একেবারে কার্যত ভেঙে দিয়েছে বিক্ষোভকারীরা এবং বিক্ষোভকারীরা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ব্যারিকেডের কাছে তারা পুলিশের দ্বারা একেবারে আটকে গিয়ে তারা এই মুহূর্তে আবার ফিরে যাচ্ছে প্রথম ব্যারিকেডের কাছে। সব মিলিয়ে এই মুহূর্তে বামপন্থী কৃষক এবং ক্ষেত মজুর সংগঠনগুলির ডাকা যে জেলা শাসক দপ্তর অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করে বাঁকুড়া জেলা শাসকের দপ্তর চত্বর কার্যত এই মুহূর্তে রণক্ষেত্র। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। আমরা চুঁচুড়া দিকে আরো একবার নজর রাখবো, কারণ শ্রমিক কৃষক বিরোধী নীতি সহ কয়েক দফা দাবিতে জেলায় জেলায় যে জেল ভরো কর্মসূচি, সেখানে রাজ্যের এক এক জায়গায় এক এক রকম পরিস্থিতি। চুঁচুড়ায় ঘড়ির মোড়ের জায়গা দেখলাম, এখন আমরা চুঁচুড়ার ঘড়ির মোড় চত্বর এলাকা থেকে দেখতে পাচ্ছি কিভাবে পুলিশের সঙ্গে ধন্যবাদ পরিস্থিতি। পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের রীতিমতো হাতাহাতি। বামেদের ডাকে কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র আসানসোলে ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের। ছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আন্দোলনকারীদের, আসানসোলের ছবি দেখছেন। রাজ্যের জেলায় জেলায় বামেদের জেল ভরো কর্মসূচি। শ্রমিক কৃষক বিরোধী নীতি সহ কয়েক দফা দাবিতে তাদের এই কর্মসূচি। সেই কর্মসূচি ঘিরে এক এক জায়গায় এক এক রকম পরিস্থিতি। বাঁকুড়ায় ব্যারিকেড ভাঙলো বাম কর্মী সমর্থকরা, পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙা হলো। চুঁচুড়ায় পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের রীতিমতো ধস্তাধস্তি। আসানসোলেও দেখুন পরিস্থিতি উত্তপ্ত। উপস্থিত ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
আজই আমাদের রাজ্যের দিকে নজর রাখতে হবে, কারণ রাজধানীতে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কয়েকদিনের মাথাতেই আমরা দেখলাম ঝাড়খণ্ডের বিভিন্ন জেলার পড়ুয়ারা রাঁচিতে গিয়ে প্রতিবাদ কর্মসূচি করতে শুরু করলেন। কিনা সরকারি পরীক্ষার নিয়োগ সংক্রান্ত যে পরীক্ষা, সেখানে বেশ কিছু অনিয়ম হয়েছে, আর্থিক দুর্নীতি হয়েছে এবং তারা সরকারের কাছে বেশ কিছু দাবি রেখেছিলেন, এমনকি আলোচনাও হয়েছিল, কিন্তু সেই আলোচনা পুরোপুরি ফলপ্রসূ হয়নি। তাদের যে দাবি, সেই দাবি 100% মেনে নেওয়া হয়নি। সে কারণে তাদের আজ বিধানসভা অভিযান, রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয় এখনকার পরিস্থিতি। এবং মূলত পড়ুয়াদের তরফ থেকে ঠিক কী কী দাবি রাখা হচ্ছিল, সরকারের পক্ষ থেকে কোন কোন দাবি মেনে নেওয়া হলো, বিস্তারিত জানাবেন আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার মঞ্জিরার সঙ্গে রয়েছে। মঞ্জিরা। শর্মিষ্ঠা, দেখো, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন সম্মিলিত যে পরীক্ষা, ঝাড়খণ্ড জেনারেল গ্র্যাজুয়েট লেভেল সম্মিলিত যে পরীক্ষা, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন সম্মিলিত যে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, এই ধরনের প্রবেশিকা যে পরীক্ষাগুলো রয়েছে সরকারি, সেই পরীক্ষাগুলোতে দুর্নীতি এবং প্রশ্ন ফাঁস, মূলত এই দুটো বিষয়ই সামনে আসে। এবং এই দুটো বিষয়কে সামনে রেখে 25শে জুলাই থেকে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়াম, সেখানে কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলেন এই ছাত্ররা। এবং সেখানে আমরা দেখি যে দেবেন্দ্রনাথ মাহাতো বলে একজন ছাত্র গত 8 দিন ধরে অনশন করছিলেন এবং তার শারীরিক পরিস্থিতি কিন্তু এখন বেশ অবনতি হয়েছে। কিন্তু আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম যে বিধানসভা মার্চ অভিযান ছিল এই পড়ুয়াদের, এবং তারা শান্তিপূর্ণভাবে যখন এগোচ্ছিলেন, আমরা দেখলাম যে ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। সেখানে যখন তারা পৌঁছন, তাদেরকে জল কামান ছুড়ে আটকানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় লাঠিচার্জ করা হয়, কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। সবকিছু মিলিয়ে পুলিশের সঙ্গে আজকে পড়ুয়াদের ধুমধুমার পরিস্থিতি, ধস্তাধস্তি, বচসা। এবং তারপর আমরা দেখি যে পড়ুয়ারা কিন্তু কিছু হতে একেবারে রাজি নয়। তাদের যে দাবি, মূল দাবি, ঝাড়খণ্ড প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে ইডি তদন্ত তারা করবেন, আর্থিক যে বেনিয়ম রয়েছে সেইটা বিষয়টা নিয়ে সিআইডি তদন্ত করবে। কিন্তু ছাত্রদের, পড়ুয়াদের দাবি হচ্ছে সিবিআই তদন্ত করতেই হবে। 3বার তারা 3 দফায় বৈঠক করার চেষ্টা করেছেন, কিন্তু সবকটাই ভেস্তে গেছে এখনো পর্যন্ত। এবং বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে পড়ুয়ারা। সব মিলিয়ে ধুমধুমার পরিস্থিতি, যেখানে রাঁচিতে আজকে তুমুল নিরাপত্তা ব্যবস্থা ছিল, তারপরেও আজকে এই ছবিটাই দেখতে পেলাম আমরা। শর্মিষ্ঠা। ধন্যবাদ মঞ্জিরা। আমরা জানি ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আধিকারিক তারা কিন্তু পদত্যাগ করেছেন এই জেনজিদের প্রতিবাদের মুখে পড়ে। তাদের একটাই দাবি যে নিয়োগ বাতিল করতে হবে এখনো পর্যন্ত যাদের নিয়োগ হয়েছে, কারণ স্বচ্ছতা মানা হয়নি। সিবিআইকে দিয়ে তদন্ত করতেই হবে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে হেমন্ত সোরেনের সরকার সেই দিকটা কোথাও একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই বলা হচ্ছে যে 100% দাবি তাদের মানা হয়নি, তাই তারা বিধানসভা অভিযান করেছিলেন, আর সেখানে রীতিমতো রণক্ষেত্র। सरकार क्यों अराजकता चाहती है? सरकार क्यों अराजकता को न्यौता दे रही है? सरकार छात्र के मांगों पर क्यों सहमति नहीं बना रही है? अनुशासन बना के रखे, सब कोई वरीयता के साथ बना के रखे। ये मेरा आंदोलन जारी रहेगा जब तक हम लोग की ये मांग पूरी नहीं हो जाती है। ये छात्रों का दर्द, छात्रों का पीड़ा, मैं बहुत जान को जोखिम में डाल के आया हूँ। एक तो मैं चल नहीं सकता हूँ। ये भीड़ कभी भी पुलिस के साथ भिड़ंत हो सकती है, कभी भी ये भीड़ में भगदड़ हो सकता है। मैं जान रहा हूँ, मैं भाग भी नहीं पाऊंगा। मैं जान रहा हूँ ये आंसू गैस छोड़े जाएंगे, जारी रहेगा जब तक नहीं सुनेगी। और इस राज्य में रोजगार का व्यापार हो रहा था, इसलिए आंदोलन चल रहा था। 15 दिन से आंदोलन चल रहा था। शांतिपूर्वक आंदोलन में अगर पुलिस ने लाठी चलाई है, ये बर्बरता पूर्वक लाठीचार्ज का हम लोग घोर रूप से निंदा करते हैं। और छात्रों के ऊपर लाठी चलाकर मुख्यमंत्री जी आप अपना बर्थडे का गिफ्ट छात्रों को नहीं दे सकते हैं। फुली प्रोटेस्ट आप लाठियों के दम पे युवाओं की आवाज को रोकना चाह रहे हो, तो हेमंत सोरेन जी अब ये बिल्कुल नहीं होगा। प्लीज समझ जाओ, आप अगर इनकी मांगे नहीं मानोगे तो युवाओं में और असंतोष बढ़ेगा। इन कमीशन से हाथ जोड़ के विनती करते हैं कि सरकार प्लीज स्टूडेंट का बातों को सुनिए। हम आपसे अनुरोध कर रहे हैं, प्लीज हम लोग बातों को सुनिए। सारे स्टूडेंट हम लोग पिटा का हालत खराब है। धर्मेंद्र मंडल करके एक छात्र है जो हमारा ही साथी है, वो 14 दिन से भूख हड़ताल पर थे और उन्हें यहाँ की पुलिस ने इतनी दरिद्रता दिखाई है उनके साथ कि उनके पूरे बदन को लाल कर दिया है। अभी उन्हें यहाँ से एम्बुलेंस के अंदर ले जाया गया है और पुलिस यहाँ पे लाठीचार्ज कर रही है, बजाय उसके कि वो यहाँ पर बातचीत का एक सिलसिला चलाए या छात्रों की डिमांड मांग ले। এবার আসি যন্তর মন্তরে যে ছাত্র বিক্ষোভ হয়েছিল সেদিকে, কারণ সংসদে এই নিয়ে বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভায় বক্তৃতা করবেন অমিত শাহ।
জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, বারবার বিরোধীরা এই বিষয়টিকে সরব হয়েছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলছেন না, কেন অ্যাড্রেস করছেন না এই বিষয়টি নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলতে পারেন, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, গত কয়েকদিন ধরেই অর্থাৎ 20 জুলাই যে ঘটনা ঘটেছে, পার্লামেন্ট চলো মার্চের সময় পুলিশের লাঠিচার্জের ঘটনা নিয়ে অমিত শাহের বিবৃতি দাবি করে বিরোধী দলের সাংসদরা তারা লাগাতার সংসদের ভিতরে এবং বাইরে বিক্ষোভ দেখাচ্ছে এবং তারা স্পষ্টভাবে সরকারকে জানিয়ে দিয়েছে যে সরকারের হাতে গুরুত্বপূর্ণ একাধিক বিল রয়েছে, সে বিল নিয়ে সরকার আলোচনা চায় এবং তারা পাশ করাতে চায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত না অমিত শাহ বিবৃতি দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো বিজনেস অ্যালাউ করা হবে না। আজ দুপুর 1টার সময় বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ছিল, সেখানেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ছাত্র আন্দোলন এবং পুলিশি পদক্ষেপ নিয়ে সংসদের অভ্যন্তরে আলোচনা হবে এবং সেই আলোচনার জবাবি বক্তৃতা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ বিরোধীদের দাবি মেনে নেওয়া হলো বলে সংসদ বিষয়ক মন্ত্রী তিনি জানাচ্ছেন। অপর দিক থেকে বিরোধীদের বক্তব্য যে তারা এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন এবং তার পাশাপাশি ঘটনার সমগ্র দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এই কথা সংসদের অভ্যন্তরে চালানোর পরেও কিন্তু বিরোধীরা তাদের যে দাবি সেখান থেকে তারা সরে আসেননি। লাগাতার দুপুর 2টোর পরেও লোকসভাতে হই হট্টগোল চলতে থাকে এবং তার জেরে আজ সারা দিনের জন্য লোকসভা মুলতবি করে দিতে হয়েছে। কবে দিতে পারেন বিবৃতি, কিছু জানা যাচ্ছে? দেখো, সেই বিষয়টি আলোচনা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কবে এই বিবৃতি দেবেন এবং কবে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে, এই বিষয়টি স্পিকার তিনি সমস্ত সংসদীয় দলের নেতাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। এবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি কি বলেছেন, বিরোধীদের উদ্দেশ্যে কি বলেছেন শুনুন। राहुल गांधी जी ने मांग किया था कि होम मिनिस्टर अमित शाह जी को पार्लियामेंट में स्टेटमेंट देना चाहिए छात्र आंदोलन को लेकर के। हमने बहुत साफ कहा, सिर्फ स्टेटमेंट ही नहीं, होम मिनिस्टर अमित शाह जी पूरा डिबेट डिस्कशन का जवाब भी देंगे। फुल फ्लेज डिस्कशन के लिए तैयार है और एक एक पॉइंट को जवाब देने के लिए तैयार है और विपक्ष हंगामा करके डिस्टर्ब नहीं करना चाहिए। तो हमने अपना ऑफर दे दिया है। अब कांग्रेस और समाजवादी अपोजिशन पार्टी में कुछ मतभेद है, आपस में कुछ मतभेद है, वो सुलझा ले। हम तो चर्चा के लिए, छात्र का मामले है, हम चर्चा के लिए तैयार हैं। এবার নজর হর ঘর তিরঙ্গা কর্মসূচির দিকে। স্বাধীনতা দিবসের আগে এই কর্মসূচি আজ শহরে তিরঙ্গা যাত্রার মহা মিছিল রয়েছে। ধর্মতলা নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মেয়র রোড থেকে শুরু হবে এই তিরঙ্গা যাত্রা। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রত্যেক বছরই হর ঘর তিরঙ্গা কর্মসূচি থাকে, তবে এই বছর বাংলায় বিশেষ গুরুত্ব পাচ্ছে এই কর্মসূচি, কারণ এই বছর বাংলায় বিজেপি ক্ষমতায় এসেছে। বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম হর ঘর তিরঙ্গা কর্মসূচি ঘিরে রীতিমতো জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে, যে এক এক দিন এক এক জায়গা থেকে সেই কর্মসূচি বা মহামিছিল হচ্ছে। আজ শহর কলকাতায়, সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। যেখান থেকে শুরু হবে এই মহামিছিল সেখান থেকেই রয়েছেন একেবারে আমাদের সহকর্মী প্রদীপ্ত। প্রস্তুতি প্রায় শেষের দিকে, কারণ আর কিছুক্ষণ পরে এই মহামিছিল শুরু হওয়ার কথা। কে কে উপস্থিত রয়েছেন এখনো পর্যন্ত, সার্বিক পরিস্থিতি কি এবং কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা কতটা দেখছেন? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পর এখানে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে তিনি বক্তৃতা করেই এই হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করবেন এবং যে কর্মসূচি শেষ হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেটে। আমার সহকর্মী রজত যে ছবি তুলে ধরছে, তুমি দেখতে পাচ্ছ যে রাজ্যের বিভিন্ন স্তরের যে বিভাগগুলোর সচিবরা রয়েছেন, প্রধান সচিবরা যেমনভাবে রয়েছেন, একই সঙ্গে মন্ত্রীরা আসতে শুরু করেছেন, এসেছেন ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, রাজ্যের আরও দুই প্রতিমন্ত্রী সুমনা সরকার, পূর্ণিমা চক্রবর্তী, তারা এসে উপস্থিত হয়েছেন এবং একই সঙ্গে রাজ্য পুলিশের বিভিন্ন পদাধিকারীরা তারা সকলেই এসছেন এবং সকলের ক্ষেত্রেই কিন্তু দেখো মাথায় একটা টুপি যেখানে লেখা আছে হর ঘর তিরঙ্গা এবং সাদা টি শার্ট বা গেঞ্জি, সেখানেও হর ঘর তিরঙ্গা। ইতিমধ্যেই প্রচুর বেলুন নিয়ে সাধারণ মানুষ তারা আসতে শুরু করেছেন এবং সকলের হাতেই কিন্তু দেশের পতাকা
তেরঙ্গা পতাকা তা নিয়েই তারা সকলে আসছেন এবং এনসিসি যারা করেন সেই এনসিসির ক্যাডেট যারা রয়েছেন তারা সকলে আসতে শুরু করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে এবং যা শেষ হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। গোটা দেশ জুড়েই এই কর্মসূচি 9 থেকে 14ই আগস্ট পালিত হচ্ছে প্রধানমন্ত্রীর ডাকে এবং দেশে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই গোটা দেশেই কিন্তু এই কর্মসূচি পালিত হয়, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে অতীতে কখনো দেখা যায়নি। কিছুক্ষণ আগে আমরা রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যে কথা বলছিলেন যে এতদিন দেখা যায়নি, কিন্তু সেই ছবিটা এবার বদল হচ্ছে। তার কারণ রাজ্যের সরকারের বদল ঘটেছে, রাষ্ট্রবাদী সরকার তারা দায়িত্বে এসেছে এবং এই মুহূর্তে দেশাত্মবোধের যে প্রয়োজনীয়তা রয়েছে সেটাও কিন্তু এই মিছিলের মধ্যে দিয়ে স্পষ্ট করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। আর কিছুক্ষণের মধ্যেই যা শুরু হবে এবং তার সঙ্গে সাজুজ্য রেখেই কিন্তু এখানে যে সমস্ত মাইক ব্যবহার করা হয়েছে সেখানে দেশপ্রেমের গান, দেশাত্মবোধকে জাগিয়ে তোলার যে গান আমরা স্বাধীনতা সংগ্রামীদের সময় যখন দেখেছিলাম এবং একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের কাটআউটও কিন্তু সঙ্গে থাকতে চলেছে। অন্তত সভা মঞ্চের ছবি আমরা দেখাচ্ছি যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তৃতা রাখার পর এই তিরঙ্গা যাত্রায় সামিল হবেন। এরপরই পার্ক স্ট্রিট ক্রসিং জওহরলাল নেহেরু রেড হয়ে তারামণ্ডলের সামনে পৌঁছবে এই পদযাত্রা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নর্থ গেটের সামনে অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই বিশেষ কর্মসূচি। প্রায় 50,000-এর বেশি মানুষ তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করবেন বলে সূত্র খবর। এখনো প্রচুর মানুষ চলে এসেছেন ইতিমধ্যে, প্রত্যেকের হাতেই তিরঙ্গা পতাকা এবং 3 রঙা বেলুন এবং বলা যেতে পারে ওই চত্বরের রং একেবারে সবুজ, গেরুয়া এবং সাদা। প্রতি বছর হয়, এবছর নতুন কিছু নয়। পরিবর্তন ভিন্ন রাজনীতি আর দেশের জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সেটার সঙ্গে দূর দূর পর্যন্ত রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা শুধু বিজেপি নয়, সারা ভারতবর্ষের মানুষ দলমত নির্বিশেষে এতে অংশগ্রহণ করবেন। 22 সাল থেকে প্রধানমন্ত্রী সারা দেশে হর ঘর তিরঙ্গার মন্ত্র দিয়ে বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা তোলার জন্য আহ্বান জানিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2022 থেকে তৃণমূল সরকার যতদিন ছিল তারা ভারতের মাটিতে পশ্চিমবঙ্গের নামক অঙ্গরাজ্যের বাড়ি বাড়ি জাতীয় পতাকা তোলার প্রোগ্রামে অংশগ্রহণ করেন। পরিবর্তনের পর আমরা হর ঘর তিরঙ্গাকে এক ঐতিহাসিক চেহারা দেওয়ার জন্য আমরা প্রতিটি বিধানসভায় এই অনুষ্ঠান করছি। আজ সিউড়ি বিধানসভার এই অনুষ্ঠান আপনারা দেখছেন, প্রায় 25 থেকে 30,000 মানুষ আজ সিউড়ির রাজপথে হাঁটছে। আমি সিউড়িবাসীর কাছে কৃতজ্ঞ, আমাদের আহ্বানে তারা সাড়া দিয়ে হাতে জাতীয় পতাকা এবং হৃদয়ে দেশপ্রেম নিয়ে, রাষ্ট্রবাদ নিয়ে তারা ভারতের জন্য হাঁটছেন। এবার তারকেশ্বরে নজর রাখবো। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আর এবার বিধায়ক সন্তু পান অভিযুক্ত বিজেপি কর্মীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর উত্তর ভান্ডারী জীবন বীমা কোম্পানির এজেন্ট। অভিযোগ, কিছুদিন আগে তার অফিসে ভাঙচুর করা হয়, লক্ষাধিক টাকা তোলার দাবি করে এলাকার 2জন বিজেপি কর্মী, এটা তার অভিযোগ। আর খবর পেয়ে প্রাক্তন কাউন্সিলরের অফিসে তারকেশ্বরের বিজেপি বিধায়ক হাজির। বিধায়কের উপস্থিতিতে পুলিশের কাছে লিখিত অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের। তোলাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সাফ বার্তা বিধায়কের। আপনাদের উল্টি করেছেন মানে একটাই রং, ক্রিমিনাল ভার্সেস পুলিশ। ক্রিমিনাল যারা ভেঙেছে তারা ক্রিমিনাল, অ্যাটেম্প টু মার্ডার মানে ওকে মেরেছে, রক্ত বেরিয়েছে, ছবি পাবেন, আমি দেখলাম ভয়াবহ ছবি। এত বড় শ্রাবণী মেলা চলছে, সেখানে এসে একজন ব্যবসাদারকে টাকা চাইবে, টাকা না দিলে ফেলে মারবে। ওনার দোষ থাকতে পারে, ভুল থাকতে পারে, আপনাদের দ্বারস্থ হওয়ার কথা ছিল, আপনাদের কাছে কমপ্লেন করে এসে ভাঙচুর করেছে। 2টো নাম উঠে আসছে, একটা মামতু মিস্ত্রি, কি ওর ভালো নাম, সুব্রত মিস্ত্রি, আরেকজন কি ছিল সন্তু পাখিরা, উনি কমপ্লেন নিচ্ছেন। আমি সত্যি কথা বলছি, আমি আইনের কাছে আইনের ভরসা রেখে বলছি, আপনি 4 ঘন্টা থেকে 5 ঘন্টার মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে যারা দোষী অ্যারেস্ট করুন। কোনো রং দেখবেন না, কারো চাপে আসবেন না। আমি প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছি, সিএম সাহেব এটা চান না, রাজ্যের মুখ্যমন্ত্রী এটা চান না, আমাদের দলের প্রেসিডেন্ট তিনি এটা চান না। এবার ঋতব্রত তৃণমূলকে বিজেপির বি টিম বলে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি, এবার ঋতব্রত তৃণমূলকে বিজেপির বি টিম বলে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন যারা বিরোধী দলের তকমা পেয়েছে
তারা তো আমি দেখলাম না গত 2 মাসেও তকমা পাওয়ার পরেও বিজেপির কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো আক্রমণ, কোনো একটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করে দুটো ন্যায্য প্রশ্ন বা দাবি, মানুষের দাবি নিয়ে সরব হতো। তারা আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে, তারা আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারা আক্রমণ করছে আমাকে, তারা আক্রমণ করছে এখনও যারা তৃণমূল কংগ্রেসকে ভালো করে ভালোবেসে দলটা করছে তাদের। এই বিজেপি আর বিজেপির বি টিম মিলে বাংলাটাকে শেষ করেছে। আমার বিশ্বাস যে বাংলার মানুষ 3 মাসে এরা যা দেখিয়েছে, বাংলার মানুষ এদের ক্ষমা করবে। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তৃণমূলের ঋতব্রত শিবিরকে বিজেপির বি টিম বলে তিনি আক্রমণ করছেন। ঋতব্রত তৃণমূলকে বিজেপির বি টিম বলে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরো একবার আপনাদের শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। এখন যারা বিরোধী দলের তকমা পেয়েছে তারা তো আমি দেখলাম না গত 2 মাসেও তকমা পাওয়ার পরেও বিজেপির কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো আক্রমণ, কোনো একটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করে দুটো ন্যায্য প্রশ্ন বা দাবি, মানুষের দাবি নিয়ে সরব হতো। তারা আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে, তারা আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারা আক্রমণ করছে আমাকে, তারা আক্রমণ করছে এখনও যারা তৃণমূল কংগ্রেসকে ভালো করে ভালোবেসে দলটা করছে তাদের। এই বিজেপি আর বিজেপির বি টিম মিলে বাংলাটাকে শেষ করেছে। আমার বিশ্বাস যে বাংলার মানুষ 3 মাসে এরা যা দেখিয়েছে, বাংলার মানুষ এদের ক্ষমা করবে। প্রসূন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। প্রসূনবাবু, আপনাদের দলকে বিজেপির বি টিম বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, সব বিষয়ে মন্তব্য করার কোনো মানে হয় না, কারণ ওনার রাজনৈতিক প্রাসঙ্গিকতা একেবারেই কমে গেছে। উনি নিজের পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ডায়মন্ড হারবারে যখন অ্যাসেম্বলি ইলেকশন হয় তার আন্ডারে ফলতাতে, সেখানেই উনি যাননি। এখন এটা পরিষ্কার যে ওনার মধ্যে একটা পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন কাজ করছে। কেউ এখানে বি টিম নয়, আমরা যথেষ্ট কনস্ট্রাকটিভ অপোজিশনের রোল প্লে করছি এবং পশ্চিমবঙ্গের মানুষ আজকাল ওয়েলে নেমে কাগজ ছোঁড়া, গলার শিরা ফুলিয়ে চিৎকার করা, কলতলা ঝগড়া করা এটাকে বিরোধিতা মনে করে না। বিরোধিতার ফরম্যাট পাল্টেছে। ঠিক যে ফরম্যাটে বিরোধিতা করা উচিত সেই ফরম্যাটেই বিরোধিতা করা হবে এবং হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের মানুষ মনে করে যে একজন দায়িত্বশীল বিরোধী হিসেবে যেটা কাজ করা, সেটাই আমরা করছি। ধন্যবাদ প্রসূনবাবু।